আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যানকফ নিবেদিত বই ভালোবাসি তোমার এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বই বিষয়ে বিভিন্ন অতিথিকে সংযুক্ত করি, তাদের সঙ্গে আড্ডা দিই এবং নানান বিষয়ে আলাপ আলোচনা হয়ে থাকে। বই কেন পড়ি না, পড়লে কি হয়, না পড়লে কি হয়। তো আমাদের আজকের আড্ডার মধ্যমণি মহুয়া রউফ। তিনি পর্যটক এবং পর্যটন বিষয়ক লেখক। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের এই বিভিন্ন আড্ডায় আজকে আপনাকে পেলাম একটু ভিন্ন ধারার একজন লেখক। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে আমার ভালোবাসা। এবং আমি প্রথমেই জানতে চাই যে আপনার এই পর্যটন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এবং সেটাকে রেকর্ড করে রাখা, এটা কেন হচ্ছে? মানে মানুষ তো অনেক কিছুই করে। এটি হয়েছে কি, সুনির্দিষ্ট করে যে আমি কখনো ভেবেছি তা কিন্তু নয়। হয় না যে আমার যে বেড়ে ওঠা তার মধ্যে যে এরকম আমি সকালে একরকম কিছু ভেবেছি, সন্ধ্যায় আমি আরেক রকম কিছু ভেবেছি। সুনির্দিষ্ট একেবারে ভ্রমণ হয় ছিল, নয় ছিল না, মানে অনেক বিষয় ছিল, তার মধ্যে হয় ছিল না, আমি মনেও করতে পারি না। হয়েছে কি, আমার পেশাগত জীবন আমাকে বেশ দেশের ভেতরে এবং দেশের বাইরে প্রচুর ভ্রমণ করতে হয়েছে, এবং এই করতে করতে আমার ভিতরে একটা দক্ষতা তৈরি হয়েছে। আবার পেশাগত জীবনের মধ্যেই আমি নানান সময়ে পড়াশোনা করতে দেশের বাইরে গেছি, আমি বিভিন্ন ইন্টার্নশিপ করেছি। আমি 2015 সালে একবার একটা ইন্টার্নশিপ করতে কানাডা গেলাম, সেখানে থাকলাম, তারপর সেখানে তারা বিভিন্ন জায়গা আমাকে দেখালো। তারপরে যেটি হয় যে আমি পেশাগত প্রয়োজনে ইউরোপে যেতে হতো, আমাকে বেশ অনেকবার যেতে হয়েছে, যার কারণে যতবারই যাচ্ছি কোনো একটা ভৌগোলিক অঞ্চল দেখে ফিরছি, এডিশনাল কোনো একটা ভৌগোলিক অঞ্চল। আমি কিন্তু তখনও ট্রাভেলার নই। হ্যাঁ, মানে আপনি ঘুরতে ঘুরতে তারপরে ঘুরতে শিখেছেন, এমন নয় যে আপনি ইন্টেনশনালি সেখানে ঘুরতে গিয়েছেন। না, এই করতে করতে এবং আরেকটি মজার ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে আমি যখন 2016 সালে যখন গেলাম ইউরোপে পড়তে, সেই বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টার্নশিপ অফার করলো। যেতে হবে কোথায়? নিকারাগুয়া। নিকারাগুয়া হচ্ছে ভৌগোলিকভাবে মধ্য আমেরিকান দেশ, কিন্তু কালচারালি এটা হচ্ছে লাতিন আমেরিকার অংশ। তো যেটা হলো যে আমাকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে তার জন্য। আমার বেশ সাহস হলো, পরীক্ষা দিলাম, সেই পরীক্ষায় পাশ করলাম, গেলাম, 2 মাস ছিলাম। 2 মাস কিন্তু কম সময় নয় একটি দেশে, 8টা উইকেন্ড পাওয়া যায়। হ্যাঁ, তো আমি আমার কাজও করছি, গবেষণার কাজও করছি, সেখানে নানান শহরে গিয়ে ঘুরেও দেখছি। দেখুন, আমি কিন্তু তখনও ট্রাভেলার নই, মানে আমি তখনও মানসিকভাবে নই। এরপর যখন আমি ফেরত আসলাম পড়াশোনা শেষ করে, তখন আমার কাছে প্রথম আমি অনুভব করতে থাকলাম যে আমার ভিতরে ভ্রমণের একটি দক্ষতা তৈরি হয়েছে, ভ্রমণের একটি নেশা তৈরি হয়েছে, পিপাসা, যেটি আপনি। আমি তো শুনেছি যারা এরকম নিয়মিত ঘোরাঘুরি করেন, পায়ের তলায় সর্ষে, তারা নাকি বাসায় এসে কখনো আনপ্যাক করেন না, মানে তারা তখনই প্রস্তুতি নিতে থাকেন যে আপনি আবার কোথাও যাবেন। ব্যাপারটা এরকম না, আমার একটু দুটো ভ্রমণের মাঝখানে আমি অনেক সময় নেই। আমি যদি ছোট করে বলি, যেমন আমি 2 বছর আগে গেছি অ্যান্টার্কটিকা মহাদেশে, এই 2 বছর পরে এসে আমি গেলাম আমাজনে, মাঝে আমি 2 বছর সময় নিয়েছি। আমার প্যাটার্নটা একটু সময় নিতে পছন্দ করি, চিন্তা করতে পছন্দ করি, আমি আসলে কি চাইছি, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া, যে না আমি কি চাইছি, কেন চাইছি, কিভাবে চাইছি। কিন্তু অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেটাকে বলে, মানে যারা কিনা খুব বেশি নেশাগ্রস্ত হয়ে ঘুরতে পছন্দ করেন, আমার মনে হয় তারা এই সময়টা নেন না। হয়তো নেন না, হয়তো আমি, আপনার প্যাটার্ন আলাদা, হয়তো একটু অন্যরকম, বাট আমি সময় নিতে পছন্দ করি। ওকে, আমরা একটা বই নিয়ে কথা বলবো, লাতিনের নাটাই, আপনার লেখা গল্প, দক্ষিণ আমেরিকা ভ্রমণের গল্প। এটার ব্যাপারে একটু কিছু বলুন। আমার খুব কিশোর বয়সের কথা যদি বলি, যে আমি অনেকগুলো মানুষের সাথে বড় হয়েছি, তাদের পড়তে পড়তে বড় হয়েছি। হ্যাঁ, যদি আমাকে সুনির্দিষ্ট করে বলতে বলেন, যেমন আমার প্রথম যৌবনেরও আগে আমি খুব পুলকিত হয়েছি যে প্রেমের বা বন্ধুত্বের গল্প পড়ে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকাম্পো। এবং আমি হিসেব করে দেখলাম এই ওকাম্পো তো সুদূরের, অনেক সুদূরের, সেই আর্জেন্টিনা তার বাড়ি, কত দূরে রবীন্দ্রনাথ গেছিলেন 100 বছর আগে। হ্যাঁ, এটা। তারপরে ধরেন আমাকে যদি বলেন যে আমি এত সাহসী হলাম কিভাবে, আমি বলবো আমি পাবলো নেরুদার কবিতা পড়ে সাহসী হয়েছে। আমি ছুটে গিয়েছিলাম বলিভিয়ার সেই জায়গায় যেখানে আর্নেস্তো চে গেভারাকে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ এই যে যাদের কথা পড়ে আমি কিশোর বয়সে বড় হয়েছি, আজকে এই পরিণত বয়সে আমি তাদের কাছে ছুটে যাচ্ছি আমার ভ্রমণের মধ্য দিয়ে। অর্থাৎ আপনার চরিত্র তৈরিতে এই বইগুলো, এই কবিতা কিংবা লেখা প্রবলভাবে মানুষগুলো খুব প্রভাবিত করেছে। আরো যদি বলি ইনকা সভ্যতা, আরো যদি বলি মায়া সভ্যতা, আরো যদি বলি পেরুর সেই আতাকামা মরুভূমি, যেই মরুভূমিতে কোনো এক সময় 1000 বছরের এই মরুভূমিতে টানা 100 বছর এক ফোঁটা বৃষ্টিপাত হয়নি, আমি এই জায়গাগুলোতে গেছি আমার এই বয়সে এসে। অর্থাৎ আমার কাছে মনে হলো যে আমার যে স্বপ্ন বা আমি যা পড়েছি
ছাপা কাগজে যা পড়েছি, পরিণত বয়সে এসে আমি দেখার চেষ্টা করছি, অভিজ্ঞতা লাভ করতে চেয়েছেন। হ্যাঁ চেয়েছি, এবং এই বইয়ের মধ্য দিয়ে তার একটা যোগসূত্র তৈরি করা যায় কিনা, যে আমার কল্পনা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে, এবং সেটিকে একটি ছাপা কাগজ মলাটবন্দি এরকম কিছু একটা করে ফেলা যায় কিনা, যেটি খুব আরাম করে এটি দেখা যায় বা একটি সংগ্রহ হয়, এরকম একটি আসলে চিন্তা থেকে। আমিও যেমন ধরুন আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বেশ কিছু ভ্রমণ সাহিত্য আছে। একজন লেখক যখন ভ্রমণ সাহিত্য লেখেন সেটা একটা পদ্যময়তা পেয়ে বসে, ওই সাহিত্য না পড়ে কিন্তু থাকার উপায় নেই। আপনার বইটা আমি কয়েকটা পেজ উল্টে দেখলাম যে লেখার ধরনটাই এমন যে যেন আমি পাঠকই আপনার একটা মানে ভ্রমণ সঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। তো এই যে চমৎকারিত্ব, এটার আসলে পেছনে কি ছিল, যে কিভাবে এটা এরকম পাঠযোগ্য হলো? একটু লেখার অভ্যাস ছিল, কিন্তু সেই বিষয়ে আমি খুবই কি বলবো, খুবই গোপনীয়তা রক্ষা করেছি, যে আমি লিখেছি আমার ল্যাপটপ বন্দি, যেখানে গেছি লিখেছি অল্প, ল্যাপটপ বন্দি ছিল। আপনাকে খুব ছোট করে একটি ঘটনা বলি, যেটি আমার এই লেখার জগৎটাকে একেবারে মোচড় দেওয়ার মতো, ঝাঁকি দেওয়ার মতো আমার জীবনে হয়েছে। কি একটা খুব ছোট করে সোশ্যাল মিডিয়াতে একটা লেখা লিখেছি। একবার হলো যে সরকার সিদ্ধান্ত নিল 500 শিক্ষককে পাঠাবেন বিদেশে খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নেওয়ার জন্য। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব নানান লেখালেখি হচ্ছে। আমি একটা লেখা লিখলাম বঙ্গীয় খিচুড়ি নামে, এরকম যে আমি ইউরোপে পড়তে গিয়ে একটা বাসায় ছিলাম, আমার পাশের কক্ষটাতে ডাচ একটা ছেলে থাকতো, আমি খিচুড়ি রান্না করতে গিয়ে অনেক পুড়ে গিয়ে একটা গন্ধ বেরিয়েছে, হ্যাঁ সেই ছেলে এসে আমার দরজা নক করছে। ইউরোপের সংস্কৃতিতে কেউ কারো দরজা নক করে না, সে এসে বলছে যে তোমার কিছু একটা পুড়ে যাচ্ছে বা তুমি একটা সমস্যার মধ্যে আছো। তখন আমি তাকে বলছি যে না, ব্যাপারটা তা নয়, আমি আমার দেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি খাবার রান্না করছি, বেগুন ভাজিটা করতে গিয়ে বেশি পুড়ে গেছে, বেগুন ভাজি দিয়ে খাবো। তখন আমি তাকে বলছি তোমার যদি আপত্তি না থাকে তুমি আমার সাথে এই খাবারটি খেতে পারো। এবং আমার ভেতরে সেই মুহূর্তে সে যখন রাজি হয়ে গেল, একটা দেশাত্মবোধ আসলো, জাতীয়তাবোধ আসলো আমার ভেতরে। আমি তাকে বলতে শুরু করলাম আমরা এটি আমাদের জাতীয় মাছ যে ইলিশ আছে আমরা এটি দিয়ে খাই। তো যাই হোক, সে খাচ্ছে, খুব ঝাল, নাক দিয়ে তার পানি পড়ছে, কিন্তু সে বলেই যাচ্ছে ডিলিশিয়াস ডিলিশিয়াস। বইমেলা সম্বন্ধে একটু কিছু বলুন। বইমেলা কি পার্টিকুলার যদি বলেন, যে গতবার যেটি হয়েছে, আমি যখন অ্যান্টার্কটিকা একটা অভিযান করলাম, অভিযান করে যখন আমি ফেরত আসলাম, তখন আমাকে প্রথম আলো বললো যে তুমি 22টা 25টা বা একটা দীর্ঘ ধারাবাহিক লেখো এটার উপরে। তখন আমি ধারাবাহিক লেখা শুরু করলাম, এবং লিখতে লিখতে আমি 22টা পর্ব লিখলাম। মেলায় গিয়েছিলেন এবছর? হ্যাঁ, আমি নিয়মিত যাই। মানে মেলার অ্যাম্বিয়েন্স কি দেখলেন এবারে? বিকিনি বা এভরিথিং সবকিছু মিলিয়ে? কেনা বেচা একটু কম, বাট দর্শনার্থীর কিন্তু ভিড় আছে, বাট ক্রেতা বা কেনা বেচা একটু কম। এটা কি ব্যাপারটা এরকম যে ঢাকা শহরে আসলে একটু খুলে মেলে হাঁটা চলার সুযোগ নাই, সুতরাং যেহেতু বইমেলা পেয়েছে তারা বেড়াতেই এসছে? আসলে তো একটু আমাদের তো আসলে একটু বিনোদন ঘাটতি আছে, তো স্বাভাবিক কারণে এরকম একটি জায়গা। হ্যাঁ, আর বইয়ের যত কিছুই বলেন, বই পড়ুক বা না পড়ুক, মানুষ কিন্তু বইকে সম্মান করে, বইকে কিন্তু কদর করে মানুষ। হ্যাঁ, কারো হয়তো বা পাঠ্যাভ্যাস নাই, কিন্তু কদরের জায়গায় কিন্তু আছে যে না, ও বই। হ্যাঁ, কিন্তু একটা মজার অভিজ্ঞতা বলি, আমি যেহেতু লেখালেখি করি, আমার ওই যাদেরকে বললেন বই কদর করে, তারা কিন্তু বলে যে আপনি তো বড় কবি। তো এখন যিনি কবি এবং লেখকের তফাৎ করতে জানেন না বা করতে চান না, আমার তখন তো একটু খারাপই লাগে। কবিরা খারাপ তা আমি বলছি না, কিন্তু উনি আমার বই তো পড়েন নাই, ভালো কথা, উনি বলছেন আপনি তো বড় কবি। এরকম কিন্তু প্রচুর পাঠক আপনি পাবেন, মেলায় যাচ্ছে। সহজে এত মানুষকে হয়তো বা একটু উদ্বুদ্ধ করা, প্রশংসা করার একটা ভেতর থেকে কবি, আমি বললাম এটা কবিকে তারা এগিয়ে রাখতে চায়। হয়তো বা। আপনার নেক্সট প্ল্যান কি? আমি সবেমাত্র এসেছি 2 সপ্তাহ হলো আমাজন থেকে। ওকে। বিধায় ওই যে বললাম আমাকে আরেকটা দীর্ঘ সময়, হ্যাঁ আমি একটু সময় নিব, আমি ভাববো। আমার প্রস্তুতি মানে হচ্ছে আমার ভাবতে 5-6 মাস সময় লাগবে। আমি আশা করছি হয়তো বা আরো বড় কিছু ভ্রমণ নিয়ে মোটামুটি আপনি ভ্রমণ চালিয়ে যাবেন এবং যতদিন পারেন। হ্যাঁ, আমি একটা ইচ্ছা আছে, যেহেতু ধীরে ধীরে চলি, একটু সময় তো আমার লাগবে। ডেফিনেটলি গুছিয়ে ভ্রমণ করলে ভালো হয়। চা না কফি? কফিটা পছন্দ করি আমি, কারণ ভ্রমণের সঙ্গে এটা কিন্তু খুব যায়, এনার্জির দরকার আছে, এনার্জাইজ, ইমিডিয়েট এনার্জি পাওয়া যায় বলে মনে হয়। ডেফিনেটলি। চা কখনো খাওয়া হয় না? হ্যাঁ, চা তো প্রতিদিন সকালে হয়, কিন্তু এটিও হয়, দুটোই হয়। ওকে, খুবই ভালো। এবং আমার মনে হয় একটা কথা বলতেই চাই, আপনি যেভাবে আজকে আমাদের আড্ডাটা যেভাবে এগোচ্ছে, এতে মনে হয় যে সূত্রধর না হলেও আপনি কিন্তু চালিয়ে যেতে পারতেন। এটা কিন্তু একটা বিশেষ যোগ্যতা, যে আমি আমার মতো করে বলে যাচ্ছি, মনে হচ্ছে কেউ একজন আমাকে উস্কে দিচ্ছে, ব্যাপারটা এরকম হয়তো বা।
আচ্ছা, আপনার ভ্রমণ সাহিত্যের বাইরে কবিতা না গল্প কোনটা বেশি পছন্দ আপনার? আমার কবিতা প্রবন্ধ বেশি প্রবন্ধ প্রবন্ধ সিরিয়াস খুব টাইপ বেশি, মানুষ। একটু সিরিয়াস টাইপের লেখা, বিশেষ করে সিরাজ হোসেন চৌধুরীর রাজনৈতিক যে প্রবন্ধগুলো ওকে, আছে। আমার টিচার। হ্যাঁ, আর হচ্ছে যে হ্যাঁ আপনার শিক্ষক, যেহেতু আপনি ইংরেজি সাহিত্যে। আর হুমায়ুন আজাদের লেখা আমার কাছে খুব উঁচু মানের লেখা, বা আমাকে খুব টানে। খুব বেশি দারুণ। সত্য বলেছেন বলে দারুণ, মনে হয় যে হ্যাঁ। খুব সত্য কথা মানে বলেছেন। এতটাই সত্য যে এটাকে ইগনোর করা যায় না। না না না, এতটা সত্য, খুব কম মানুষ খুব স্পষ্টবাদী। কি করে পারছেন? এখন আমরা কেন পারছি না? আমি তো ওনার দ্বিতীয় কাউকে দেখছি না। এটা আমি খুব সযত্নে সতর্কভাবে বললাম। সময়কে সময় দিতে হবে। এরকম সৃষ্টিতে আসলে সময় লাগে না, শুধু কি তাই? আমার তো মনে হয় আমরা যারা কবিতা লিখছি, সাহিত্য রচনা করছি, আমাদের মধ্যে আপোষকামিতা রয়েছে। আমরা তা তো জানি আছেই। দেখি কিন্তু বলি না। এটা এক ধরনের প্রবঞ্চনা নয় কি? পাশ কাটিয়ে যাওয়ারও তো একটু প্রবঞ্চনা আমি হ্যাঁ, বলবো। আছে। কারণ আগের দিনে আমরা দেখতাম যারা আমরা ক্লাসিক যাদেরকে বলি, যে তারা কিন্তু কারাবরণ করতেন। তারা জানতেন যে আমি যদি সঠিক কথাটি না বলি সঠিক সময়ে, তাহলে আমি তঞ্চক। সেটার চর্চা এখন কম। কেন? একটা হচ্ছে যে মানুষের ভেতরে বোধহয় আমি ঠিক জানি না, আমার কাছে এই বিশ্লেষণটা ওইভাবে করে পাবেন না, কিন্তু এটা আমি স্বীকার করতে পারি যে আপনি যেটি বলছেন এটি ঘটছে, এটি সত্য। আমি কিন্তু জানি, কেন বলে না? বলেন। পরমত সহিষ্ণুতার খুবই অভাব। আপনার মতের বিরুদ্ধে গেলেই তারা আপনাকে যে কোনো ধরনের ক্ষতি করে দিতে পারে। এই যে সভ্যতা, আমার কাছে সভ্যতা হলো সেটি নিজে বাঁচুন, অপরকে বাঁচতে দিন সুন্দরভাবে। এটা আমার কাছে সভ্যতা, কিন্তু সেটা তো আমাদের অত্যন্ত অভাব লক্ষ্য এই করছি। চর্চাটার ঘাটতি আছে। আপনি হতে পারে আপনি নাবুজের মতো একটা কথা বলেছেন, কিন্তু আমি আপনাকে কিন্তু ছোট করতে পারি না, আহত করতে পারি না, সেটি হচ্ছে কিন্তু। নিশ্চয়ই তাই হচ্ছে। আপনি তো সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন, আমাদের এই দৈন্য কেন? আমরা কেন শিখছি না? আমাদের শিক্ষার মধ্যে একটা বড় গলদ আছে এটি। আর হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা ছিল দীর্ঘ সময়ে, যেটি বললেন ওই যে স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা, এই চর্চাটা সবসময় আমরা দেখেছি। হয়তো একটু তারতম্য হয়েছে, কিন্তু এটা কিন্তু সবসময়ই একটা ছিল। মানে রাজনীতিতে সহ্য করতে না পারা অপরের মতকে। ইভেন তো শুধু রাজনীতি কেন, আপনি সাহিত্যও দেখবেন, কেউ কাউকে সুযোগ না দেয়া, একদম। কাউকে না নেয়া, হ্যাঁ এটি তো আমরা কেন যেন এটির ঊর্ধ্বে যেতে পারিনি, যার কারণে কিন্তু সামাজিক জীব হিসেবে সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছি। এবং আরেকটা জিনিস, এখানে আপনি আমার সঙ্গে একমত হবেন, স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা আবার এক জিনিস নয়। আমি আমার মতো করে বলবো, কিন্তু অন্যের অনুরূপ স্বাধীনতায় কিন্তু আমরা ঠিক ওইটা হোক সেটা চাই না। না, মানে আমি আমারটুকু ভালোই বুঝি, অন্য কিছু বললে আমরা তখন আবার সেটাকে মেনে নিতে চাই না। একেবারে খড়গহস্ত। আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। সত্যি কথা, আজকে আপনার সঙ্গে কথা বলে মনে হলো যেন আমিও আমাজন ঘুরে এলাম। আশা করছি আপনার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মহুয়া রউফ, তার পর্যটন বিষয়ক লেখালেখি এবং ঘুরে বেড়ানোর অনেক সুন্দর সুন্দর গল্প। তাকে অশেষ ধন্যবাদ। এবং আজকের পর্বে এখানে ইতি টানছি। দেখা হবে নতুন পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে নাগাদ ভালো থাকুন, প্রাণ খুলে ঘুরে বেড়ান, তবে অবশ্যই সঙ্গে বই রাখবেন।